দুইটা জোটে ইলেকশন হবে। দুইটা জোটে ইলেকশন হইলে পরে বিএনপি জোটটা বেশি ভোট পাবে এবং তারা বেশি সিট পায়া সরকারে যাবে। জামাতরা বিরোধী দল হবে। বিরোধী দল হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের বনি সদরের মতো জামাতরা আন্দোলন করে ওই যে যেমন ওই যে খুমেনির দল করিয়া দুইটা লাত্তি দিয়ে বিএনপি 1.5 বছরের বাইর করে দিব। আই এম সরি ফর কথা, দুটো লাত্তি দিয়ে না হোক, সালাম দিয়েই বাইর করে দিব। আমি ইউনূস সরকারের অধীনে কোনো ইলেকশন চাই না। আমি আইনজীবী হিসাবে, সিনিয়র অ্যাডভোকেট হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, আমি ইউনূস সরকারের অধীনে কোনো ইলেকশন চাই না। ইউনূস সরকার হলো একটা পক্ষের সরকার। এটা হলো এনসিপি এবং জামাতের পক্ষের সরকার। জামাত যে ইউনূসের বিরুদ্ধে আন্দোলন, ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে, এটাও বোঝাপড়া করেই করতেছে যাতে ইলেকশনটা না দিতে হয়। এটা তারা বোঝাপড়া করে, এটা রাইটের বুঝ। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। তারেক রহমান সাহেবের সাথে হলো ইউনূস সাহেবের দিনের বুঝ, দিনের আন্ডারস্ট্যান্ডিং। আর আমির জামাত তার সাথে হলো রাইটের আন্ডারস্ট্যান্ডিং, গভীর রাইটের আন্ডারস্ট্যান্ডিংটাই কিন্তু সত্য হয়। মানে এই কথাটা বললে যদি বিএনপি মনে করে ফজলুর রহমানকে এক্সপেল করে দিতে পারে, কিন্তু এটা বিএনপির সাংঘাতিক ভুল সিদ্ধান্ত। কারণ ছাত্র দল তো ইলেকশনে জানে, ইলেকশন তো বিএনপির সিদ্ধান্তে গেছে। এক। দুই নম্বর হলো ছাত্র দল 17 বছর যাবত আজকে ছাত্রলীগের অত্যাচারে তারা যখন ক্ষমতায় ছিল কোনোদিন একদিন হলে যাইতে পারে না। একটা ছেলে হলে নাই, হল তো খালি। আর ছাত্র শিবিরের ছেলেরা গোপনে, আত্মগোপনে মুনাফেক, কি বলবো এটাকে, নাইবা বললাম আমার ছেলেদেরকে মুনাফেক। এখনো আমি এদেরকে মুনাফেক বলতে চাই না, কিন্তু তারা এই আত্মগোপনে গিয়া অনৈতিক ভাবে ছাত্রলীগের ভিতরে ঢুইকা হেলমেট বাহিনী সৃষ্টি করিয়া ওই ছাত্রলীগকে আনপপুলার করিয়া দেশ থেকে তাড়ায় দিয়া এখন যখন তারা চলে গেছে, ছাত্রলীগের নামে তারা নেতৃত্ব করছে সবাই। এই ছেলেটি, বিপি ছেলেটি, জিএস ছেলেটি, জাহাঙ্গীরনগরের সব, এরা যখন সময় পাইছে তখন তারা ওই কারবালার প্রান্তরে দাঁড়ায় বলছে, আমরা তো হইলাম ইয়াজিদের বংশধর। আমাকে পরাজিত করার জন্য জামাত 500 কোটি টাকা খরচ করবে, এটা আমি হাজার হাজার মানুষের জন্য সবাই কইয়াইছি। কারণ তারা চায় না আমি পার্লামেন্টে যাই। আমি পার্লামেন্টে গেলে তাদের যে কালিমাখা মুখটা 54 বছর আগে আমার মাকে যারা ধর্ষণ করছিল, আমার বোনকে যারা ধর্ষণ করছিল, পিতার সামনে যারা সন্তানকে হত্যা করছিল, যারা মুনির চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী, মুফাজ্জল হায়দার চৌধুরীদেরকে হত্যা করছিল, এই যে বুদ্ধিজীবীদের হত্যা করে যারা মেধাশূন্য করছিল, আমি পার্লামেন্টে গেলে জামাতে সেই চেহারাটা পার্লামেন্টে সারা পৃথিবীতে তুলিয়া ধরবো বলে জামাত আমাকে পার্লামেন্টে যাতে না যাইতে পারি 500 কোটি টাকা খরচ করবে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আবারও জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন, আমাদের গর্বের মানুষ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির নেতা এবং বাংলাদেশের একজন সচেতন রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনায়। আমরা শুরুতেই একটু জানতে চাই, দর্শক আপনারা জানেন যে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর বাংলাদেশে অনেকটা পাবলিক পারসেপশন শুরু হয়েছে এবং কেউ কেউ বলাও শুরু করেছেন যে আগামী নির্বাচনে বিএনপি খুব চ্যালেঞ্জে করবে, বিশেষ করে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং বিএনপি বিরোধী যে অংশটি, সেই অংশ থেকে। অ্যাডভোকেট ফজলুর রহমান আজ প্রায় 16 বছর ধরে, তিনি 18 বছর ধরে বিএনপির সঙ্গে আছেন এবং বিএনপির চ্যালেঞ্জিং যে সময়গুলো, সেই সময়গুলোতে দলের জন্য কাজ করার চেষ্টা করেছেন। আমি একটু অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে একটা বিএনপি বলা হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়েছে বা কিছুটা চাপ স্বীকারই করতে হয়, এটা থেকে বিএনপি কিভাবে বের হতে পারে, বিএনপির উত্তরণের প্রক্রিয়া কি আছে? অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলের সঙ্গে আমি অনেক দিন কথা বলেছি। আপনি আমার মন মানসিকতা এবং রাজনৈতিক যে আমার চিন্তা, এই ব্যাপারে আপনি সম্পূর্ণ ওয়াকিবহাল। আমি দেশের মানুষকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার এই যে এখানে কথাটা বলছি, এটাই আমার সুস্পষ্ট কথা। আজকে হঠাৎ আপনাকে কি উত্তর দিব, আমি পরে এই উত্তরটা দিব। তো এখন আমি আপনাকে বলছি, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করছে ছাত্র শিবির, নিজের নামে পাশ করে নাই, তারা একটা ঐক্যজোট করে একটা প্যানেল করছে, এখানেও তাদের কাবার আছে। দুই হইল ছাত্র শিবির কোনোদিনই নিজেদের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয় না, এটা গোপনে গোপনে তারা একটা অর্গানাইজেশন শুরু করছে। 2। 3 নম্বর হইল ছাত্র শিবিরের বেশিরভাগ অধিকাংশ ছেলে পেলে যারা করছে, তারা
60-এর 70, 80-র দশক, 90-এর দশক বা 2000 সন পর্যন্ত এদের কোনো অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না। এখন বাংলাদেশ পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষের যে কোনো কারণেই হোক একটা চিন্তা আসছে। সেই চিন্তাটা মূলত শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের ব্যর্থতা, তাদের শাসনের সাংঘাতিকভাবে স্বৈরতন্ত্রের একটা শাসন, মানুষকে গুম করে ফেলানো, জেলখানায় দিয়ে দেওয়া, অন্যায় অবিচার করা, লুট করা, এই যে শেখ হাসিনার 15 বছরের শাসন এবং কুশাসন, সেই কারণে মানুষে শেখ হাসিনা সরকার আবার এইটা করছে মুক্তিযুদ্ধের নামে। সেই মুক্তিযুদ্ধটার সাথে শেখ হাসিনা সরকারের নামটা জড়িত হওয়ার কারণে শেখ হাসিনাও গেছে, মুক্তিযুদ্ধ এইখানে অজনপ্রিয় এবং অপ্রিয় শব্দ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এইটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত ইসলাম, তাদের ছাত্র ফ্রন্ট, আরো কিছু তাদের আন্ডা বাচ্চা যারা আছে 54 বছর যাবৎ যারা অত্যন্ত সংগোপনে গোপনে কাজ করে আসছিল, তাদের 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আজকে 54 বছর পরে আইসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা ঘটনা প্রবাহে একটা জয় পাইছে, এবং জয়টা হলো বড় জয়। এইটা ঠিক বড় জয়, কিন্তু এই জয়টা ছাত্র সমাজের উপরে জয়, এই জয়টা মানবতার উপরে, মুক্তির উপরে জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই যে চক্ষুষ্মান 1921 সন থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চেতনার স্তর, তার উপরে জয় না। এই জয়টা হলো হাটহাজারী মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র আছে। হাটহাজারী মাদ্রাসা 60,000 ছাত্রের মধ্যে কে বিপিজিএস নিয়ে কেউ মাথা ঘামায় না। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হাটহাজারী সিনিয়র মাদ্রাসার মতো একটা মাদ্রাসা মনে করি। এটার সমস্ত প্রশাসন, এটার ভাইস চ্যান্সেলর, এটার প্রক্টর, এরা সব হইল সেই জামাত শিবিরের অনুগত এবং অনুগ্রহভাজন ব্যক্তিরা এটা দখল করে বসে আছে, এবং প্রশাসনের প্রায় বেশিরভাগ অধিকাংশ লোকজন এদের সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এখন চিন্তা করতে গেলে আমি কি বলবো, অনেক সময় ফজলুর রহমান এরকম করে কেন আমার চোখে পানি আসে। আমার এখনো মনে হয় আমি গিয়ে ছাত্র হিসাবে ওখানে ভর্তি হই। আমি 2 বছর ছাত্র থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব অপরাজনীতি, অপসংস্কৃতি, ধর্মের নামে যে রাজনৈতিক তারুণ্যের মধ্যে রাজনীতির যে বিভ্রান্তি চলছে, এটা সুস্পষ্ট হয়ে যাবে, যেটা ছাত্রদল বা বিএনপি করতে পারে না। আমার বিএনপির প্রতি এটা অনুযোগ হইল, আমি তাদের প্রতি আমি তাদেরকে কি বলবো, অপরাধী বলছি না, আমি দোষও দিচ্ছি না, তবে অনুযোগ হইল নেতৃত্বের এমন কেন চিন্তা হবে যে ইলেকশনে গেলেই তারা পাশ করে ফেলবে, ইলেকশন তারা যাবে কেন? 1990 সন থেকে 91 সন থেকে যেখানে কোনো ইলেকশন হচ্ছে না, একটা ইলেকশন হয়েছে শুধু 2019 সনে একটা ইলেকশন, 7 বছরও কোনো ইলেকশন হয় না, সেইখানে যাইতেই হবে কেন? বিএনপির নেতৃত্ব তাহলে একটা অদূরদর্শী সিদ্ধান্ত নিছে। এই কথা বললে আমার এলাকায় আমার কিছু মহাজন আছে, আপনি এইসব কথা কি বলে ফেললেন? আর এইসব কথা যদি না বলে বিএনপি যদি বলতো না, যেখানে বিএনপি বলছে স্থানীয় নির্বাচনে যাব না, উপজেলা নির্বাচনে যাব না, মেয়র নির্বাচনে যাব না, আগে হবে পার্লামেন্ট ইলেকশন, সংসদে, সেখানে সে এর চেয়েও গুরুত্বপূর্ণ ইলেকশন ডাকছে, ইলেকশনে গেল কেন? তাইলে এইখানে বুঝবার ভুল আছে। যখন হুসেনরা মরে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিন্তু কমিটি দিতে দিল না ছাত্রদের, তারা কিন্তু কমিটি গোপনে করে বসে। তা হল 1। 2 নম্বর বড় হইলো এই দেশের সমস্ত অর্থনীতির মালিক হইলো এখন রাজনৈতিক দল হিসাবে জামাত। তাদের কাছে কত হাজার কোটি টাকা আছে মানুষে বলে আমি জানি না, তবে আমার ধারণা আমার এলাকাতে সাধারণ একটি ছেলে, সাধারণ পরিবারের একটি ছেলে এমপি নমিনেশন পাইছে আমার সন্তানের মতো। আমি ওরে দোষী না, কিন্তু ওরা যখন 27টা গরু জবাই করে 24টা ইউনিয়নে আলাদাভাবে, আমার মনে হয় টাকা পায় কোথায়? জামাত ইসলাম দিচ্ছে। জামাত ইসলামের গরুর টাকা আসে কোথেকে? হাজার হাজার গরু তারা জবাই করছে এইবার জামাত ইসলাম প্রত্যেকটা হলে হলে। আমি শুনছি শুধু জিয়া আগামীতে জামাত বিরোধী দল হলে বিএনপির অবস্থা ভয়াবহ হবে। অপমান করার জন্য এক একটা হলে 30 কোটি করে টাকা দিছে তারা। আমি প্রসঙ্গটা তুলছেন যে এখন আপনার এলাকায় যদি নির্বাচনের সময় এরকম টাকা ছড়াছড়ি হয়,
আপনার নির্বাচনের ক্ষেত্রে? আমার নির্বাচন না, আমি তো করতেছি জামাতের আমিরের নির্বাচন যদি আমার দল বিএনপি যদি আমাকে দেয়, ও কুলাউড় থেকে দাঁড়াবে, আর আমার বন্ধু আছে আবুদ রাজা, আরে হাতে ধরে কইমো আমি তুমি থাকো, তোমার আমি সিট ছেড়ে দিব, আমি ওর সাথে কন্টেস্ট করবো কুলাউড়াতে, আমার সাথে কুলাউড়াতেও উনি কন্টেস্ট করবো। আমার এলাকাতে 500 কোটি টাকা তারা খরচ করবে, আবারও বললাম, তাতেও আল্লাহর রহমত। এবং বিএনপি যদি, আমি একটা কথা বলি, বিএনপি যদি আমাকে বঞ্চিত না করে, তাইলে 500 কোটি টাকা 5000 কোটি টাকা খরচ করে ইটনামিটা গ্রামে আমাকে ফেল করতে পারবেন। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। যে আমি ওই প্রসঙ্গটা আবার থাকি, জামাত ইসলামের কৌশলে কিছু চেঞ্জ করছে। তারা দেখা যাচ্ছে যে বলতেছে যে আমরা ছাত্রদের পাশে আছি, তারপরে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাচ্ছে, তারপরে তারা সনাতন ধর্মাবলম্বীদের রাকসুতে মনোনয়ন দিচ্ছে, হিন্দু লোকজনকে তারা দলে ভিড়াচ্ছে। তারপর এর বাইরেও তারা, আমরা যেটা দেখেছি 80 দশক 90 দেশে আমাদের দেখা যেটা, যে তাদের একটা দুর্নাম ছিল রক কাটা পার্টি হিসেবে, সাংঘাতিক দুর্নাম ছিল এবং ঘটনা ঘটেছে অনেকগুলো, সেগুলো রিসেন্টলি তাদের এই কর্মকাণ্ডগুলো সামনে নাই, আসে না। এই কৌশলটা কি বাংলাদেশে তার ভোট পাওয়ার জন্য কোনো সামনে বড় কোনো অবদান রাখছে, তার এই যে সফট একটা নমনীয় চেহারা, নাকি আসলে যে আমাদের কোনো পরিবর্তন হয়েছে 71 থেকে এখন পর্যন্ত? আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেটা আমি আপনাকে বলি, জিনিসটা এইভাবে বলি, আপনি তো জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে। জি। কারণ আপনার বাবা আমার নেতা ছিলেন, মান্নান খান ছাত্রলীগের বিশাল নেতা ছিলেন, তোফায়েল আহমদের সমসাময়িক নেতা। আপনি মান্নান খানের ছেলে, কিন্তু আপনার জন্ম হয়েছে স্বাধীনতার পরে। আমি আপনাকে বলি, স্বাধীনতার সময় যখন যুদ্ধ শুরু হয়েছে, তখন আমার কিশোরগঞ্জে কিন্তু অন্তত 300 হিন্দুরে দরিয়া শহীদি মসজিদের নামল বানাইছিল, মৌলানা সাহেবরা বানাইছিল, এটা মুসলমান বানাইছিল। এবং এর মধ্যে এই যে সুলাইকার হিন্দু, আমার ভট্টাচার্য, চক্রবর্তী, এইরকম বহু লোকজন আইসে, নামাজ পড়ছে, গরুর মাংস খাইছে, এরা মুসলমান হয়েছে। কিন্তু 16 ডিসেম্বরে কিশোরগঞ্জ স্বাধীন হয়েছে, 17 ডিসেম্বরে কি এরা কেউ মুসলমান ছিল? এসব হিন্দু জীবনের ভয়ে করে, এরা মনে করতেছে হিন্দুরা যে বোধহয় জামাত ক্ষমতায় যাবে। এক, আর জামাতের কাছে এত অফুরন্ত টাকা আছে, হিন্দুদের মধ্যে এমন কিছু বাজে মানুষ আছে, আমার এলাকাতেও আছে একটা হিন্দু ছেলে, আমার এতে নিকৃষ্ট শ্রেণীর পদার্থ পৃথিবীতে জন্ম হয়নি একটা ছেলে। দেখবেন শেখ মুজিবকে বদলাইতেছে, ফজলুর রহমান কেন ইসলামের বিরুদ্ধে বলে এইসব বলতেছে। এই দিনে বক্তৃতা করছে, আমার বক্তৃতার কারণে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রদল ফেল করে গেছে। নিকৃষ্ট শ্রেণী এরা, হিন্দু রাজাকার আছে কিছু, আমি দেখি তো, ও আমার এলাকার ছেলেটা একটা হিন্দু রাজাকার, এরকম রাজাকার কিছু আছে। এরা কি আইলো গেল, এটাতে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না, আবার সঠিক সময়ে সঠিকও হয়ে যাবে। আমি একটা ক্লিয়ারলি কথা বলি, এইটা ওদের উপরে নির্ভর করতেছে বিএনপি কি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করবে কি করবে না। কারণ আওয়ামী লীগ যেখানে মুক্তিযুদ্ধটাকে কলুষিত করে গেছে মুক্তিযুদ্ধের কথা বইলা, কিন্তু মুক্তিযুদ্ধ তো কলুষিত না। একজন ইমাম সাহেব একটা মসজিদে ইমামতি করে, সে একটা ধর্ষণ কেসে করে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। এর অর্থ এই না যে নামাজ আর পড়া যাইব না, মসজিদে আর যাওয়া যাব না, কারণ ইমাম সাহেবের জেল হয়ে আছে, ইমাম সাহেব ধর্ষণ করে। এর জন্য ইসলাম খারাপ তো না। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ কাজ করছে 15 বছর, এই যে কারণে মুক্তিযুদ্ধ খারাপ কাজ হয়ে গেছে। এইটা হলো উদাহরণটা আমি দিলাম এই কারণে। মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের এখন ফিল্ড খালি। আমি খুব ক্লিয়ার কথা আপনাকে বলছি, এটা যদি বিএনপি নেতারা শুনে, আমার এলাকার নেতারা শুনে, আমার পক্ষে না বিপক্ষে, আমি এটা জানতে চাইবো না। আমি খুব ক্লিয়ারলি বলি, এখন মুক্তিযুদ্ধের ফিল্ড খালি। মুক্তিযুদ্ধকে আক্রমণ করতেছে জামাত। বিএনপি যদি মুক্তিযুদ্ধের আক্রমণকে প্রতিহত না করে বলে যে আমরা শহীদ জিয়ার দল, শহীদ জিয়া 1971 27 মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেছিল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পরবর্তী সময় বলছিল অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শহীদ জিয়াই বিএনপি প্রতিষ্ঠিত করছিল। এটা শহীদ জিয়া নাই, বিএনপি রাজনীতি থাকে না। সেই শহীদ জিয়ার কথা চিন্তা করে বিএনপি যদি না বলে, এই বেটারা যারা মনে করতেছ আওয়ামী লীগ পালায় গেছে বলে মুক্তিযুদ্ধ পালায় গেছে, না, মুক্তিযুদ্ধ পালায় নাই, আমরা শহীদ জিয়ার দল মুক্তিযুদ্ধের পক্ষে। কালকে থেকে আপনি দেখেন, ওই যে রাজাকারদের স্বাধীনতা বিরুদ্ধের মুখছুট হয়ে যাবে, এরা রাস্তার কিনারা দেয় তখন হাঁটবে। যদি খালি তারেক রহমান সব বলে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, আপনারা সব সাবধান। আমার কথাটা বুঝেন। বিএনপি এই 3 মিনিট বলে প্রয়োজনে এই সেই জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা পার, আবার 4 মিনিট পরে এসে অন্যরা কানাকানি করে, এটা কইস না, কইলে পরে রাজাকার ভোট পাইবি না।
এইভাবে না, সত্যভাবে বলতে হবে। মুক্তিযুদ্ধের কথা যদি বিএনপি বলে, আমি বিশ্বাস করি যে কয় বিএনপি চলে গেছে, বিএনপি পিছনে গেছে। নো, এখনো মনে করি 7 দলীয় আর 6 দলীয় ঐক্য যাই হোক, 20টা সিট পাইতে তাদের কষ্ট হবে যদি বিএনপি মুক্তিযুদ্ধের, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায়। আর বিএনপি যদি মুক্তিযুদ্ধ করতে পারে, কিছু কিছু গলার মাঝে একটু টান পড়ে, তাইলে বুটেও কিন্তু টান পড়বে। আমি কথাটা বলে দিলাম। আর বিএনপি যদি একদম মুক্তিযুদ্ধ ভুলে যায়, আমি আবারও যে বিএনপি নেতারা শোনার জন্য কথাটা বলছি, একদম যদি মুক্তিযুদ্ধকে বিএনপি বাদ দিয়া দেয়, তাহলে ওই যে আমি কইছি মুক্তিযুদ্ধের পক্ষে, তো এখন কইতেছি না, আমি তো বড় গলায় কইতেছি, মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে। এটা আওয়ামী লীগ না, এটা হাসিনারা যারা ওই যে লন্ডন থেকে যে কালোমুখী নেতারা মন্ত্রী হয়ে কথা বলে, এরা না। মুক্তিযুদ্ধের পক্ষে কোটি কোটি মানুষ এই দেশে এখনো জীবিত। এখনো 1,12,000, 70 থেকে 80 বছর পর্যন্ত 1,12,000 মুক্তিযোদ্ধা আছে। প্রত্যেকেই যার যার এলাকাতে সম্মানিত ব্যক্তি। আর কোটি কোটি যুবক আছে। এই যে বিএনপিতে কোটি কোটি তরুণ আছে, ছাত্র আছে, যুবক আছে, এরা কিন্তু মুক্তিযুদ্ধ চায়। ফাইট আমি ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই এই মুহূর্তে, সেটা দিয়ে হয়তো আজকে আমরা শেষ করবো। এটা হলো দেশের রাজনীতি। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, খবর সবই রাখেন যে আওয়ামী লীগ একদিকে কোণঠাসা, কিন্তু আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্টর। ডাকসুতেও বিএনপি বলছে যে আওয়ামী লীগের ভোট জামাতে গেছে, নিশ্চয়ই ফ্যাক্টর। তারপর জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ সালাপ উঠছে, 14 দল নিষিদ্ধ করার আলাপ উঠছে। এর মধ্যে আবার জামাতে ইসলামী তারা সেকেন্ড হবে কিনা এরকম একটা প্রতিযোগিতা ছিল। এখন আবার তারা জামাত সহ ইসলামী ঐক্যজোট তারা 3 দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে। একটা হলো পিআর, একটা হলো 14 দল নিষিদ্ধ, আর একটা হলো জুলাই সনদকে বাস্তবায়ন করা। বিএনপি এগুলোর বিরুদ্ধে। তার মানে রাজনীতিতে কি ইলেকশনটা নিয়ে, এবং গতকালকে সাউদিন আহমেদ বলেছেন বিএনপি যে ইলেকশন না হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ হবে, ফেব্রুয়ারিতে যদি না হয়। তাহলে ইলেকশন নিয়ে কি এখনো অনিশ্চয়তা? এই সরকারকে এখনো ক্যাপাবল না ইলেকশন করার বিষয়ে? আপনার এই বিষয়ে একটু মতামত জানতে চাই। কাজে ইলেকশনটা হবে বলে আমি মনে করি না। 1, 2 নম্বর হইলো, ইলেকশনটা হইলে যদি জামাত আসে পিআর হবে না এদেশে। যদি জামাত পিআর করতে পারে, বাপের বেটা, আমি তাদেরকে বলবো পিআর যদি এইবার করতে পারে জামাত, পরে পার্লামেন্টে তারা পাস করে করতে পারবে কিনা সেটা ভিন্ন, কিন্তু এইবার যদি করতে পারে, এই পিআর করার কোনো রাইট এই সরকারের নাই, এই কমিশনের নাই। করলে পরে কিন্তু খবর আছে, আমি বাংলাটা কেন জানি শিক্ষা ফেলছি, করলে পরে খবর আছে, এই আলী রিয়াজদেরকে এই দেশে কেউ অথরিটি দেয় না সংবিধান পরিবর্তন। পিআর মানে সংবিধান পরিবর্তন। আর সংবিধান পরিবর্তন যেখানে বিএনপি চায় না, এরপরে যদি করে, তাহলে এই দেশে এদের অস্তিত্ব 24 ঘন্টা থাকবে, অনলি 24 আওয়ার্স। কাজে এটা হবে না, পিআরে হবে না। জামাত যদি ইলেকশনে যায়, বুদ্ধিমানের কাম করবে। কেন জানেন? কারণ জামাত গেলে পরে একদিকে বিএনপির সঙ্গে থাকবে কিছু দল, আর একদিক দিয়ে জামাতের সঙ্গে থাকবে ইসলামিক দলগুলো সহ কিছু দল। তাহলে 2টা ভোট অতে ইলেকশন বিএনপির। তখন জামাতটা হবে এই দেশের ইরানের ওর পার্টি, আয়াতুল্লাহ খুমেনির পার্টি। আমাদের আমিরুল মুমিনিন হবে আয়াতুল্লাহ খুমেনি। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এই দেশটা আমি চাই না। এখানে যদি বাঁচতে হয় দেশকে, মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল মধ্যে থাকতে হবে। আর মুক্তিযুদ্ধের পক্ষে দল থাকবেই, এবং সেই দলটা জামাতের চেয়ে 3 গুণ সিট বেশি পাবে। একা দাঁড়াইলেও 3 গুণ সিট বেশি পাবে, কারণ মুক্তিযুদ্ধের ভোট আছে এই দেশে এখনো 50%-এর উপরে। এটা আওয়ামী লীগ না, কিন্তু আবারও বলতেছে এটা আওয়ামী লীগ না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে। এরা অনেকে আওয়ামী লীগ করে না। 300 লোক আছে যারা পলিটিক্স করছে, যাদেরকে মানুষ একটা এলাকার এক একটা লোককে স্টার হিসাবে চিনে, কিন্তু টাকা নাই, পয়সা নাই, মুখ লুকায়া পড়ে থাকে। ওই যে অত্যাচারের কারণে, বিভিন্ন অত্যাচারের কারণে সেই স্টার গুলা তখন মুক্তিযুদ্ধের পক্ষে বেরিয়ে দেব। আমি তো বললাম স্কুলে হেডমাস্টার নমিনেশন নিব, সে মুক্তিযোদ্ধা ছিল বা মুক্তিযুদ্ধ করে রিটায়ার করছে। কলেজের প্রিন্সিপাল নিব, এলাকার ডাক্তার নিব, সমাজসেবী নিবে, ভালো মানুষ নিবে, ভালো ব্যবসায়ী নিবে, সব ব্যবসায়ী নিবে মুক্তিযুদ্ধের পক্ষে। সেই দল বিএনপি ফার্স্ট হইব, সেই দল সেকেন্ড হইব, বহু দূরে জামাত ইসলাম জোট থার্ড হবে। এই কারণে তো চায় না জামাত ইসলাম অন্য কেউ মধ্যে আসুক। তুমি আর আমি ইলেকশনে দেশে হবে না। আমি বললাম জাতীয় পার্টি বা 14 দল তাদের নিয়ে যেটা বলে, জাতীয় পার্টিকে আমি সমর্থন করি না। জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি, রাজনৈতিক ভাবে, ব্যক্তিগতভাবে। কাদের সাহেব খুব খারাপ মানুষ, এটা আমি বলবো না। কাদের সাহেব ভালো মানুষ, ব্যক্তিগত কাদের সাহেব বা জামাতের অনেক আছে মুক্তিযুদ্ধ করছে, তাদের প্রতি আমার সম্মান। আমি বলছি চরিত্রহীন পার্টি, রাজনৈতিক ভাবে তারাই দেশে ওই যে স্বৈরাচার কথাটা তারাই আনছে। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, যে এইটা শুরু হয়েছে
জাতীয় পার্টিতে। জামাত ইসলামকে আমি ভালো দল মনে করি না। এখন যদি তারা তৌবা করে ভালো, কাদের সব খারাপ মানুষ এটা আমি বলি না, কিন্তু উনি ভালো। জামাত যে এখন এই যে মুক্তিযুদ্ধের পক্ষে বলতেছে, গতকালকে তার দায়িত্বশীল নেতা বললো যে না, মুক্তিযুদ্ধ স্বীকার করলে তো এই দেশেও স্বীকার করা হয়, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আছে, তাহলে কি তারাও পাপ? শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে এই ছেলেটা কি, ছেলেটার নাম কি, বিপি দে, ও তো মাদ্রাসার ছেলে। ওর বাড়ি কোন সময় জানি সাতখানিয়া লোহাগড়া, কোন সময় দেখি আবার ওর বাড়ি হইলো খাগড়াছড়ি। বাড়ি ঘরের তো ঠিক নাই, কোনখানে বাড়ি ঘর আগে কয়ে লোক আমারে এইগুলা কয়ে বিপি সিপি দিয়া কোনো কাম হইতো না, যত বড় কথাই হোক। আমি বলি তারা গিয়া ওই যে ওখানে তো গেছে রায়ের বাজারে গিয়া মুনির চৌধুরী আছে, আলিম চৌধুরী এখানে আছে, আত্মা আছে, এখানে মুফাদুল হায়দার চৌধুরী আছে, গিয়াসুদ্দিন আহমদ আছে, ওই যে বই লেখছে কি বুলেট, এরপরে জিসি দেব আছে, এরা আছে। এরা গিয়া কি কইছে, মুনির চৌধুরী বেহেস্তে যাও, হে আল্লাহ মুনির চৌধুরী বেহেস্তে নেও। এই ছেলেরা বিপিজিএসরা কি এই দোয়াটা করছে কিনা আমার জানতে খুব ইচ্ছা করে। বেহেস্তে যে নেও, যারা তাদেরকে হত্যা করছে আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে নেও, ওই কথাটা কইছে কিনা? কারা তাদেরকে হত্যা করলো? তাদের পূর্বপুরুষ ইসলামী ছাত্র সংঘ, জামাতে ইসলাম, আল বদর। তাইলে তারা যদি গিয়া থাকে, খুব ভালো কাম করছে, গিয়া কোক, হে আল্লাহ মুনির চৌধুরী সহ সবাইকে আল্লাহ তুমি বেহেশত দান করো। এরা যে কারণে রক্ত দিছে, হে আল্লাহ সেই বাংলাদেশকে তুমি হেফাজত করো। আর যারা তাদেরকে হত্যা করছে 1971 সনের 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত, আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে নেও, জাহান্নামে নেও। তাইলে তো গোলাম আজম থেকে দৌড়িয়া যা আছে, সে নিজামী থেকে দৌড়িয়া, মুজাহিদ থেকে দৌড়িয়া, কামরুজ্জামান থেকে দৌড়িয়া যত আছে সবার নামে তাদের পড়তে হবে, আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে নেও। এটা করছে কিনা জিজ্ঞাসা করেন, তারপরে আমি জিজ্ঞাসা মোদের চরিত্রটা ঠিক হয়েছে কিনা। কথাটা খুব ক্লিয়ার। আমারে মারতে পারে তারা আইসা, কিন্তু আমি জিজ্ঞাসা তাদেরকে তোমরা কি দোয়াটা করছো, কার পক্ষে? মুনির চৌধুরীর পক্ষে করলে তো ওরা দুজকে যাবে। আর যদি এই ডেগিয়া করে থাকো, উল্টা করে থাকো, সেটা আর আমি এখন কইতে চাই না। যদি মানুষকে দেখাইবার জন্য করে থাকো, তাহলে দুইটা পাপ করছো। একটা হইলো লোক দেখানো ভাবে গেছো, তোমার মনে একরকম, মুখে একরকম মুনাফিকি, এটা দুইটা পাপ। সুজাই সব স্মৃতিসৌধ গেলে কিন্তু তাদেরকে বলতে হবে, হে আল্লাহ 71 সনে যারা শহীদ হয়েছে তাদেরকে বেহেশতে নেওয়া, যারা তাদেরকে হত্যা করছে এবং হত্যার সহযোগী তাদেরকে দুজকে নেওয়া। এটা প্রকাশ্যে বলতে হবে, আমরা শুনতে চাই কান দিয়া, তখন বুঝবো যে ছেলেরা ভালো কাম করতেছে। চালাকি করে হইব না। এদেশে মুক্তিযুদ্ধের রাজনীতি হবে, আপনি খুইলেন না। মুক্তিযুদ্ধের রাজনীতি হবে বলে ফজলুর রহমান দেখো যাইব না তাদের সাথে। আমি তাদের সাথে যাবো কিনা জানি না, কিন্তু আমি দোয়া করবো, হে আল্লাহ মুক্তিযুদ্ধ দেশে জয়ী হোক, সততা জয়ী হোক, এই দেশে 30 লক্ষ মানুষের আত্মা শান্তি পাক, 2 লক্ষ মানুষের ইজ্জত, মায়ের ইজ্জত তুমি আল্লাহ সম্মানিত করো। এই কারণে আমি মুক্তিযুদ্ধকে সমর্থন করি। নিজে যুদ্ধ করছি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি, একটা মুখের হাসি চাই বলে এত কথা বলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনা আপনি সবসময় ছড়িয়ে দেন। আমরা প্রত্যাশা করি, আপনার সুস্থতা কামনা করি। আমাদের দর্শকদের পক্ষ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।